12 মার্চ 2026 একটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার সৌদি আরবের উপকূল ধরে ইরান সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল। ক্যারিয়ার জাহাজটির ডেকে তখন প্রায় 90টির মতো আধুনিক যুদ্ধবিমান ছিল। এর মধ্যে ছিল বিভিন্ন ধরনের ফাইটার জেট এবং নজরদারি বিমান। পাশাপাশি জাহাজটিতে ছিল 2500-এরও বেশি নৌসেনা ও প্রযুক্তিকর্মী। এই বিশাল ক্যারিয়ারটির সঙ্গে ছিল আরও 4টি মাঝারি আকারের যুদ্ধজাহাজ। এসব জাহাজ সম্মিলিতভাবে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল এবং ক্রুজ মিসাইল বহন করতে পারে। পুরো এই নৌবহরটি তখন ইরান সমুদ্র অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছিল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তখন টানটান উত্তেজনার মধ্যেই ছিল। ইরান তাদের উপকূলীয় এলাকায় নজরদারি বাড়িয়ে দিয়েছিল এবং বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত অবস্থায় রেখেছিল। দুপুর 1:54 দিকে ইরানের একটি রাডার কন্ট্রোল রুমে হঠাৎ করে সমুদ্রপথে একটি বড় সিগন্যাল ধরা পড়ে। রাডার অপারেটররা প্রথমে সেটিকে পর্যবেক্ষণ করতে থাকে। কিছুক্ষণ সময় পর বুঝতে পারে 4টি যুদ্ধজাহাজ তাদের সমুদ্রপথের দিকে এগিয়ে আসছে। একই সময় রাডারে দেখা যায় আকাশে কয়েকটি যুদ্ধবিমানও সেই এলাকায় অবস্থান করছে। তবে ঠিক কী ধরনের যুদ্ধবিমান তা রাডারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। সাধারণত যুক্তরাষ্ট্র আধুনিক ফাইটার জেট যেমন F-35 বেশি ব্যবহার করে। এই যুদ্ধবিমান অত্যন্ত দ্রুত গতিতে উড়তে সক্ষম এবং এর স্টেলথ প্রযুক্তি অনেক উন্নত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় এই ধরনের স্টেলথ যুদ্ধবিমান অনেক আধুনিক রাডারের কাছেও সহজে ধরা পড়ে না। তাই রাডার স্ক্রিনে সেগুলো অনেক সময় অস্পষ্ট সিগন্যাল হিসেবেই দেখা যায়। পরিস্থিতি বোঝার জন্য রাডার কন্ট্রোল রুম থেকে সরাসরি এয়ারক্রাফট ক্যারিয়ারের রেডিও ফ্রিকোয়েন্সিতে একটি সতর্কবার্তা পাঠানো হয়। কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা সেই বার্তার জবাব পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোনো উত্তর আসে না। বরং রাডার স্ক্রিনে দেখা যায় সেই বড় সিগন্যালটি ধীরে ধীরে আরও কাছে চলে আসছে। ইরানের কাছে খুব বেশি আধুনিক বড় যুদ্ধজাহাজ না থাকলেও তাদের দ্রুতগতির ছোট নৌযানের একটি বড় বহর রয়েছে। এর মধ্যে রয়েছে হায়দার 110 ধরনের স্পিডবোট। এই ধরনের দ্রুতগতির নৌযান তৈরির দিকে ইরান সাম্প্রতিক বছরগুলোতে বেশি গুরুত্ব দিয়েছে। এগুলো প্রতি ঘন্টায় প্রায় 110 কিলোমিটার গতিতে চলতে পারে। এছাড়া বিভিন্ন সামরিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এগুলো ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টি সাবমেরিন মিসাইল, এমনকি স্বল্প দূরত্বের মিসাইল পর্যন্ত বহন করতে পারে। রাডার কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কয়েকটি স্পিডবোট সেদিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। স্পিডবোটগুলো মূলত পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণ করার জন্য এগিয়ে যাচ্ছিল। অন্যদিকে এয়ারক্রাফট ক্যারিয়ারের কমান্ড কন্ট্রোল সেন্টার থেকেও দেখা যায় কয়েকটি ছোট নৌযান তাদের দিকে এগিয়ে আসছে। পরিস্থিতি যাচাই করার জন্য কয়েকটি ফাইটার জেট আকাশে পাঠানো হয়। জাহাজের ডেক থেকে 2টি F-16 এবং একটি F-35 ফাইটার জেট উড়ে যায় ওই এলাকার দিকে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না মনে হওয়ায় স্পিডবোটগুলো কিছুক্ষণ পর আবার ঘাঁটির দিকে ফিরে আসে। এদিকে রাডার কন্ট্রোল রুম থেকে বারবার ক্যারিয়ার জাহাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তাতেও বিশেষ কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। ইরানের এই কমান্ড সেন্টার থেকে প্রায় 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত বুশেহর এয়ারবেস। দীর্ঘক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণের পর সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়। এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাদার 110 ধরনের মিসাইল ব্যবহারের কথাও বিভিন্ন সামরিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ধরনের মিসাইলের গতি প্রায় 13,000 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি। সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এই ধরনের মিসাইলকে থামানো প্রায় অসম্ভব। কিছু সময় পর আকাশে 2টি মিসাইল উড়ে যাওয়ার খবর বিভিন্ন সূত্রে ছড়িয়ে পড়ে। এরপর প্রায় আধা ঘন্টা পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। সেখানে বলা হয় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কিভাবে সেই আগুন লাগলো সেই বিষয়ে তখন বিস্তারিত কোনো তথ্য সামনে আসেনি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায় আগুনের সূত্রপাত হয়েছিল জাহাজটির প্রধান লন্ড্রি স্পেস থেকে। তারা আরও জানায় দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং জাহাজটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের পক্ষ থেকে ভিন্ন দাবি তুলে ধরা হয়। তাদের মতে বিশেষ আঘাতের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, যদিও এই দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য তখনও সামনে আসেনি। বিভিন্ন সামরিক বিশ্লেষক মনে করছেন এমন পরিস্থিতিতে উত্তেজনা দ্রুত কমানো এবং কূটনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি, কারণ ছোট কোনো ঘটনা থেকে বড় ধরনের সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা সবসময় থেকে যায়।